Good day to all of you. I am AC and I welcome you to this third lecture of this video series where we are discussing the short story The Exercise book by Rabindranath Tagore. In the previous lecture, we have discussed the general concepts surrounding the social idea of gender, how gender is constructed, how it is structured by our social fabric, and how our society is predominantly a patriarchal one, a society where those belonging to the masculine gender occupy the space at the center of the power structure. তো যেহেতু আমরা আগের লেকচারে জেন্ডারের যে কনসেপ্টটা, আমাদের সামাজিক কনসেপ্টটা, সেটা বিষয়ে আলোচনা করেছি এবং দেখেছি যে কি করে ম্যাসকুলিন জেন্ডার সমাজের যে ক্ষমতার যে কেন্দ্র সেটাকে অধিকার করে এবং তার ফলে নারীরা দমিত হয়ে থাকে। আজকের আলোচনায় আমরা দেখব যে কিভাবে 19th সেঞ্চুরিতে, ঊনবিংশ শতকে যে সময় রবীন্দ্রনাথ বেড়ে উঠছেন এবং লেখা আরম্ভ করছেন, সে সময়ে বাংলার সমাজে নারীর স্থান কি রকম। গোলাম মুর্শিদ তার হাজার বছরের বাঙালি সংস্কৃতি বইটিতে বাঙালি নারীর কি স্থান বাংলার সমাজে ছিল সে বিষয়ে একটা বিস্তৃত আলোচনা করেছেন। In his discussion, Murshid has pointed out how the position of women in Bengali society depended upon the social class that they belonged to. He comments that the women from the poorer families enjoyed much more independence than those belonging to more affluent ones. যেহেতু গ্রামীণ দরিদ্র পরিবারের মহিলাদেরকে পুরুষদের সাথে সাথে অর্থনৈতিক বিভিন্ন কাজে সাহায্য করতে হতো, মাঠে গিয়ে কাজ করতে হতো বা বাজারে গিয়ে কেনাবেচা করতে হতো, ফলে তারা অনেক বেশি স্বাধীনতা ভোগ করতেন। তাদের পক্ষে ঘরে বদ্ধ হয়ে বসে থাকা বা পর্দা প্রথা পালন করার কোনো উপায় ছিল না। On the other hand, women from the more affluent families were subjected to much more restrictions as they did not contribute to the economic activities. যেহেতু ধনী পরিবারে মহিলারা অর্থনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করতেন না, সেই জন্য তারা অনেক বেশি বন্দি জীবন যাপন করতেন এবং তাদেরকে অনেক সময় অন্তঃপুরে প্রায় বন্দি দশায় জীবন কাটাতে হতো। গোলাম মুর্শিদ তার গ্রন্থে দেখিয়েছেন যে কিভাবে ঊনবিংশ শতাব্দীতে হিন্দু মুসলিম উভয় সমাজের মধ্যেই নারী স্বাধীনতার বিশেষ অভাব ছিল। কেবল সাধারণ পরিবারেই যে নারী স্বাধীনতার অভাব ছিল তা নয়, তিনি দেখেছেন কিভাবে বাঙালি সমাজের সবচেয়ে যারা শিক্ষিত বিদগ্ধ যে পরিবারগুলি ছিল সেই পরিবারগুলির মধ্যেও এই বোধের একটা অভাব ছিল। দেখানো হয়েছে জোড়াসাঁকোর যে ঠাকুর পরিবার, সেই বিখ্যাত ঠাকুর পরিবারেও কঠোরভাবে পর্দা প্রথা পালন করা হতো। রবীন্দ্রনাথের মা যখন গঙ্গা স্নান করতে যেতেন তখন তিনি পালকি করে গঙ্গায় যেতেন, কিন্তু পালকি থেকে নামতেন না বা বের হতেন না। বেহারারা রবীন্দ্রনাথের মাকে শুদ্ধই পালকিটিকেই গঙ্গার জলে চুবিয়ে ফেলতো এবং তারপর চুবিয়ে তুলে নিয়ে আসতো। এইভাবেই সে সময় এই অভিজাত পরিবারের মহিলাদের গঙ্গা স্নান করা হতো। ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি সমাজে নারী স্থান সম্পর্কে অনেক তথ্য আমরা পাই রাসসুন্দরী দেবীর গ্রন্থ থেকে। রাসসুন্দরী দেবী ছোটবেলায় পাঠশালায় বসে বসে অন্যান্য ছেলেদের লেখাপড়া শেখা শুনে শুনে নিজেও পড়াশোনা শিখেছিলেন এবং পরবর্তীকালে একটি আত্মজীবনী লিখেছিলেন। তার আত্মজীবনীতে আমরা দেখি যে তার 12 বছর বয়সে বিবাহ হয়েছিল এবং সেই বিবাহের পর তাকে শাশুড়ি বা ননদদের সামনেও ঘোমটা পড়ে থাকতে হতো। দিনের বেলা স্বামীর সঙ্গে তিনি দেখাও করতে পারতেন না, কথা বলা তো দূরের কথা। এরকম উদাহরণ দেখা যায় যে তিনি লিখেছেন যে স্বামীর সামনে যেতে তিনি এত ভয় পেতেন এবং লজ্জা পেতেন যে স্বামীর ঘোড়ার সামনেও তিনি যেতেন না।
সমাজে এইরূপ পর্দা প্রথা প্রচলিত থাকার ফলে মেয়েদের শিক্ষা লাভ সম্ভব হয়ে উঠত না। However, the beginning of the 19th century also saw a rise in the number of the educated young male population, especially in the urban centers like Kolkata. And these English educated young males gradually became aware about the problems surrounding the field of women's education. These young men also felt that it was really troublesome to marry and live with uneducated women. 19th century also saw the rise of Brahmo Samaj, and the members of the Brahmo Samaj not only tried to radicalize the space of religion and spirituality, but they also tried to speak for women empowerment. At least a lot of them did. গোলাম মুর্শিদ তার বইয়ে বলছেন যে ব্রাহ্ম সমাজ পর্দা প্রথা ভাঙার যে দৃষ্টান্ত স্থাপন করেছিল তা কেবল মফস্বলের ব্রাহ্মরাই সেটা অনুসরণ করেননি, ইংরেজি শিক্ষিত যে হিন্দুরা ছিলেন তারাও তার ফলে প্রভাবিত হন এবং ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে পর্দা প্রথা ধীরে ধীরে হ্রাস পেতে আরম্ভ করে। ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকেই কিন্তু অনেকের মধ্যে এই বোধটা আসা আরম্ভ হয়েছিল যে মেয়েদের শিক্ষা দরকার, কিন্তু স্ত্রী শিক্ষা সম্পর্কে প্রকাশ্যে বলার ক্ষেত্রে অনেক সমস্যা ছিল। সমাজে এরকম একটা ধারণা ছিল যে শিক্ষা গ্রহণ করলে মেয়েরা বিধবা হবেন, সংসারে নানা রকম অকল্যাণ হবে, মেয়েদের চরিত্র খারাপ হয়ে যাবে, তারা অবাধ্য হবেন বা বাড়ির কাজকর্ম করবেন না ইত্যাদি। গোলাম মুর্শিদ লিখেছেন যে 1849 সালে যখন উচ্চবর্ণের হিন্দু মেয়েদের জন্য বেথুন স্কুল স্থাপিত হয়েছিল তখন রক্ষণশীল সমাজ তার তীব্র বিরোধিতা এবং সমালোচনা করেছিল। তবে এ ধরনের সামাজিক বিরোধিতা সত্ত্বেও আস্তে আস্তে অনেক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়া আরম্ভ হয় এবং 1850-এর দশকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চেষ্টাতেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছিল। নারী শিক্ষার এই বিরোধিতার একটা উল্লেখযোগ্য উদাহরণ আমরা দেখতে পাই ঈশ্বরগুপ্তের কবিতায়। ঈশ্বরগুপ্ত লিখেছিলেন, আগে মেয়েগুলো ছিল ভালো, ব্রত ধর্ম করত সবে, একা বেথুন এসে শেষ করেছে, আর কি তাদের তেমন পাবে? যত ছুরিগুলো তুড়ি মেরে কেতাব হাতে নিচ্ছে যবে, তখন এবি শিখে বিবি সেজে বিলাতি বল কবেই কবে। এর থেকে আমরা বুঝতে পারি যে সমাজের একটা অংশের মধ্যে নারী শিক্ষার প্রতি একটা তীব্র বিরোধী একটা মনোভাব কাজ করত। যদিও বিভিন্ন পরিসংখ্যান থেকে আমরা দেখতে পাই যে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে শেষের দিক অবধি বাংলায় বালিকা বিদ্যালয়ের সংখ্যা এবং ছাত্রীর সংখ্যা সবই বৃদ্ধি পেয়েছিল। 1863 খ্রিস্টাব্দে যেখানে বাংলায় বালিকা বিদ্যালয়ের সংখ্যা ছিল মাত্র 95টি এবং ছাত্রীর সংখ্যা ছিল 2486 জন, সেখানে 1890 খ্রিস্টাব্দে বালিকা বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছিল 2238টি এবং ছাত্রীর সংখ্যা ছিল 78,865 জন। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে এবং বিংশ শতাব্দীর প্রথমার্ধে যখন রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন তখনও কিন্তু নারীদের অবস্থার ধীরে ধীরে উন্নতি ঘটলেও খুব বেশি পরিবর্তন আসেনি নারীদের সামাজিক মর্যাদায় বা শিক্ষার দিক থেকে। নারী প্রগতি, নারী শিক্ষা ইত্যাদি বিষয়ে রবীন্দ্রনাথের যে ভাবনা, সেই ভাবনার একটা গুরুত্বপূর্ণ প্রকাশ আমরা দেখতে পাই তাঁর লেখা নারী প্রবন্ধটিতে, যেটি 1936 খ্রিস্টাব্দে প্রবাসীতে প্রকাশিত হয়েছিল। In his essay, Tagore has compared the position of women to those of sweet singing and colorful birds. He writes, the bird whose plumage is colorful and whose melody is sweet has been put in cages, and men take pride in that imprisonment. যেমন সুন্দর কণ্ঠস্বর এবং সুন্দর দেখতে পাখিকে খাঁচায় বন্দি করে পুরুষরা গর্ব অনুভব করে, মানুষ গর্ব অনুভব করে, সেভাবেই পুরুষরা দীর্ঘদিন ধরে, সুদীর্ঘ কাল ধরে মেয়েদেরকে নিজের ব্যক্তিগত অধিকারের একটা সীমানায়, একটা বেড়ার মধ্যে আটকে রেখেছে। তিনি লিখছেন, A woman's generous heart and her caring nature have been rigidly fenced to
as man's personal property for a long time. Tagore also celebrates the fact that the times of a covered palki taking a woman in parda through the streets are long gone. রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন যে তার বড় দিদি যখন বেথুন স্কুলে প্রথম যুগে পড়তে যেতেন তখন পালকি করে স্কুলে যেতে হতো এবং সেটাও সম্ভ্রান্ত বংশের যে আদর্শ সেটাকে বেশ পীড়া দিত। কিন্তু ধীরে ধীরে তার পরিবর্তন হয়েছে, মেয়েদের বিবাহের বয়স এগিয়ে এসেছে এবং রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে আধুনিক কালের স্রোতকে পিছনের দিকে ফিরিয়ে দেওয়া যায় না। যখন গৃহস্থালির ছোট পরিধির ভিতর থেকে মেয়েরা বেরিয়ে এসেছে তখন তাদের বুদ্ধির চর্চা, বিদ্যার চর্চা আবশ্যক হয়ে উঠেছে। Tagore writes that today everywhere in the world women have crossed the threshold of home to stand at the open spaces of the world. And Tagore not only acknowledges this changing role of women in society all over the world, but he also celebrates it because he realizes a central problem of human civilization that, and I quote Tagore, for a long while the systems of human civilization was in the hands of men alone. He had created the politics, economy, and rule of law of society. Women had remained behind, hidden, unexpressed, devoting themselves to the home. This civilization was one-sided because it had missed the treasures of so many human hearts and minds that had stayed locked like a miser's wealth within. যেহেতু মানব সভ্যতা এবং তার যে অর্থনীতি, তার যে সমাজনীতি, তার যে রাজনীতি, তার আইন কানুন সবই পুরুষদের দ্বারা তৈরি ছিল এবং সেখানে মেয়েদের, নারীদের কোনো অংশীদারিত্ব ছিল না, তার ফলে তাদের যে বুদ্ধি, তাদের যে অনুভূতি, সে সকল ঐশ্বর্য থেকে মানব সমাজ বঞ্চিত ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন যে আদিকাল থেকে পুরুষ আপন সভ্যতা দুর্গের ইঁটগুলো তৈরি করেছে নিরন্তর নরবলির রক্তে। তিনি লিখছেন যে ধনিকের ধন উৎপন্ন হয়েছে শ্রমিকের প্রাণ শোষণ করে, প্রতাপশালীর প্রতাপের আগুন জ্বালানো রয়েছে অসংখ্য দুর্বলের রক্তের আহুতি দিয়ে। তবে রবীন্দ্রনাথ মনে করছেন যে সভ্যতা সৃষ্টির একটা নতুন কল্প হয়তো আসবে এবং সেই নতুন সভ্যতা সৃষ্টিতে মেয়েরা, নারীরা পূর্ণ পরিমাণে নিযুক্ত হবে। He writes that now they, and hereby they, Tagore means women, they will no longer tolerate being played with like dolls created in the factory of blind superstitions and beliefs. So this is where we will end today's lecture. I hope we have gained a brief understanding of position of women in 19th century Bengal and also of Tagore's views on women empowerment.